পরবর্তী বক্তা আশুতোষ আশুতোষ চট্টোপাধ্যায়। বিষয় হচ্ছে আজকে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, কিন্তু সকাল থেকে যা প্রত্যেকটা নিউজ পেপারে খুব একটা ইম্পর্টেন্ট খবর এসছে, শঙ্করাচার্যরা যাচ্ছেন না, এটা একটু খেয়াল করবেন। তার কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে নরেন্দ্র মোদী বা তার দল শঙ্করাচার্যের থেকে তো বড় হতে পারে না ভারতবর্ষে। তার কারণ নরেন্দ্র মোদীর থেকে আমরা কেন জ্ঞান নেব বা নিতে যাব? যারা আরএসএসের তল্পিবাহক, ব্রিটিশের যারা সাথ দিয়েছিলেন, সেই ব্রিটিশ জনতা পার্টির কথা না শুনলেও হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে শঙ্করাচার্যরা কি বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছে ধর্মশাস্ত্র বা এই যে সনাতনী ধর্ম, তার বিরুদ্ধেই তো এই কার্যকলাপ চলছে। তার কারণ হোয়াট ইজ দ্য হারি, একজন শঙ্করাচার্য বলছেন দের ওয়াজ নো সাচ এমার্জেন্সি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা ইনকমপ্লিট মন্দির, আপনারা জানেন এখনও 2-3 বছর সময় লাগতো যদি ঠিক করে তৈরি করা যেত রাম মন্দিরকে। কেন? এই নির্বাচন এসছে, 2024-এর লোকসভা নির্বাচন, হাতে কোনো ইস্যু নেই। সারা বছর 5টি বছর এবং অন্যান্য সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ট্যুরিজম করতে প্রধানমন্ত্রীকে। তা এখন কিছু একটা আনতে হবে, তাই ধর্মকে সুশ্রুতি দাও। এবং সবথেকে বড় কথা, মহাত্মা গান্ধী বলতেন এই গোটা ভারতবর্ষ তো রাম রহিমের ভারতবর্ষ। এবং সবথেকে বড় কথা, স্বামীজি যেখানে আমাদের সামনে, এই পশ্চিমবঙ্গ স্বামীজির মাটি, স্বামীজি বলেছেন, শিকাগোর ভাষণে বলেছেন, ভালো করে পড়তে হবে। আচ্ছা, যদি আজ অযোধ্যার কথা আসে, আচ্ছা চিত্রকূটের কথাটা কেন আলোচনা করবেন না? জানেন চিত্রকূটে কি হয়? চিত্রকূটে মহিলাদের অন্য গ্রাম 40-45 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। জল জীবন মিশনের কথা বলছেন নরেন্দ্র মোদী, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে রাম আমাদের কাছে ভগবান, আমাদের কাছে পলিটিক্যাল প্রজেকশন নয়, আমাদের কাছে ইলেকটোরাল পলিসি নয়, বিজেপির কাছে ইলেকটোরাল পলিসি। তার কারণ বিজেপি হিন্দুত্বের ব্যবসা করে, আমরা হিন্দুত্বকে সম্মান করি, শুধু হিন্দুত্ব নয় সমস্ত ধর্মকে সম্মান করি। স্বামীজি নিজে বলেছেন। এবং এসেন্স, সনাতন ধর্মের এসেন্স কি, হিন্দুত্বের এসেন্স কি? হিন্দুত্ব সেই ধর্ম যে ধর্ম সকলকে গ্রহণ করে এবং সকলকে নিয়ে যাওয়ার রাস্তা দেখায়। তাই বারবার করে ধর্মকে সুশ্রুতি দিয়ে প্রত্যেকটা জিনিসের ভেতরে রিলিজিয়ান, কাস্ট সমস্ত কিছু ঢুকিয়ে ঢুকিয়ে ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে ডিস্টার্ব করার যাদের এজেন্ডা, তাদের বিরুদ্ধে তো রাস্তায় নামতে হবে, কথা বলতেই হবে। আমরা একবারও বলছি না যে ন্যারেটিভটা বিজেপি বসে বসে তৈরি করতে চাইছে গোটা ভারতবর্ষে, আমরা বলেছি। ওই জন্য রাহুল গান্ধী যে কথাটা বলেছেন ভারত জোড়ো যাত্রার ভেতরে, যে ভারতকে জুড়তে হবে, যারা ভাঙার চেষ্টা করছেন অন বিভিন্ন কমিউনাল ডিভাইড, তাদের থেকে দূরে থাকতে হবে এবং মানুষকে সজাগ করতে হবে। ধন্যবাদ আশুতোষ। দেবজিৎ সরকার। প্রথমে যারা দর্শক, তাদেরকেই পূর্ণ রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে যে সুন্দর মন্দির, সুভব্য মন্দির তৈরি হচ্ছে এবং আগামী 22শে জানুয়ারি তার যে প্রাণ প্রতিষ্ঠা রামলালার পুনরুত্থানের পরে, সেখানে যারা যাবেন, যারা যেতে পারবেন না, সবাইকে দিল সে জয় শ্রীরাম। আমরা জিতেছি, আমরাই জিতেছি। জেতাটা কীরকম হয়েছিল? যারা এখন বলছেন রাজনীতির সঙ্গে ধর্ম মেশানো যাবে না, কিরাম জানাটা হচ্ছে, সেদিন কোথায় ছিলেন? 1985 সালে যখন রাজীব গান্ধী গিয়ে তালা খুলে দিলেন। কেন তালা খুলেছিলেন? তার কারণ হচ্ছে কিচ্ছু না, শাহবানু মামলায় শাহবানুকে বলা হয়েছিল যে ইদ্যত পিরিয়ড, শাহবানুর স্বামীকে বলা হয়েছিল 75 বছরের স্বামী যখন 16 বছরের একজন মহিলাকে, 17 বছরের মহিলাকে বিয়ে করতে চলেছেন, 59 বছরের শাহবানু নিরুপায় হয়ে যখন মামলা করেছেন, খোরপোশের মামলা, তখন বলা হলো ওটা পার্সোনাল, মুসলিম পার্সোনাল ল বোর্ড ঠিক করবে, একদম ওই সব খোরপোশ টোরপোশ দেওয়া যাবে না। সেদিন তো এই যারা কংগ্রেস আর কমিউনিস্ট ফ্র্যাকশনে যারা ছিলেন, একজনও তো প্রতিবাদ করেননি। যারা কথায় কথায় বা মানুষের ক্ষমতা, মহিলাদের ক্ষমতা, প্রান্তিক মানুষের ক্ষমতা, এইসব স্লোগান টোগান দেন, করেননি তো। কোথায় ছিলেন 1946-47 সালে, যেদিন কিনা কমিউনিস্ট পার্টির লোকেরা, এই কমিউনিস্ট নয়, আমি তন্ময়দাকে বলছি না, অরিজিনাল মানে আই কমিউনিস্ট, সিপিআই ভেঙে তন্ময়দারা পরে হলেন বটে, সেই কমিউনিস্ট পার্টির লোকেরা এখন সুরাবর্দির সঙ্গে কাস্তে আতুরি আর চাঁদ তারাই ধর্মতলায় লাগিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছেন। ওরা মুসলিম লীগ বলছেন হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা তরবারির দ্বারা
করবো, মানে পাকিস্তান বানাবো, তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক সেই আবহে পরে সিপিএম পার্টির নেতা, তখন সিপিআইয়ের নেতা, সেই মঞ্চে বসে আছেন জ্যোতি বসু। তিনি তখন বলছেন, তিনি বলছেন না, তার সামনে তার পার্টির কমরেড বলছেন, তিনি স্লোগান দিচ্ছেন, ঠিকই তো, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, অধিকারী থিসিস। মনে পড়ছে না? তখন মনে হয়নি যে ধর্মের সঙ্গে কিরম যেন মিশিয়ে মিশিয়ে ফেলা হচ্ছে? তখন মনে হয়নি? যত দায় শুধুমাত্র হিন্দুদের রাম মন্দির নিয়ে কথা বলার সময় মনে হয় যে কিরম যেন একটু মিশে যাচ্ছে রাজনীতি। সব জায়গাতে আমাদের বিরোধিতা করার পরেও সংখ্যাগরিষ্ঠ হিন্দুর এই ভারতবর্ষে, যা কিনা আমাদের দেশের একটি রাষ্ট্রীয় মানবিন্দু, রাম মন্দির অযোধ্যাতে হবে না তো কোথায় হবে? লেনিনগ্রেডে হবে, মক্কায় হবে, জেরুজালেমে হবে। রামের জন্ম অযোধ্যায়, রাম মন্দির অযোধ্যাতেই হবে। এতে এত কথা বলার কি আছে? এর সঙ্গে রাজনীতিরই বা কি আছে? যেসব রাজনৈতিক দল এখন ঢোক গিলছেন, দেখুন সরাসরি কিন্তু কেউ বলতে পারছেন না, এখানে এতজন বসে আছেন, কোনো রাজনৈতিক দলের হিম্মত নেই, বুকের পাটা নেই এই মুহূর্তে বলে যে আমরা সরাসরিভাবে এই রাম মন্দিরের বিরোধিতা করছি। দেখতে চাই ভাই, আড়াল থেকে কেন, মুখোশের আড়াল থেকে কেন? মুখোমুখি দেওয়ালের ওপরে দাঁড়াবেন না সাহেব, নেবে পড়ুন, এখনো সময় আছে। সরাসরি রাম মন্দিরের বিরোধিতা করে দেখিয়ে দিন আপনারা কত বড় সেকুলার। ধর্মের সঙ্গে পলিটিক্সকে নাকি আপনারা মিশতে দেবেন না। দেশের মানুষ তারা তাদের রাস্তা চিনে ফেলেছে, তারা তাদের শেকড় চিনে ফেলেছে। সোজাসুজি চ্যালেঞ্জ রইল, এই আগামী আর যে মুহূর্ত চলবে, সরাসরি রাম মন্দিরের বিরোধিতা করে দেখান। আর দ্বিতীয়ত, শেষ করি এই দিয়ে, আমার পূর্ববর্তী একজন বক্তা বললেন যে বাবরি মসজিদ ভেঙে, কোনো সময় মসজিদ বলা হয়নি, কোনো কোর্টে বলা হয়নি, সব জায়গায় বিতর্কিত ধাঁচা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের কোর্ট এবং সর্বোচ্চ আদালত, সেই আদালতের স্ট্যান্ড আশা করি ভবিষ্যতে আগামী যত পর্যালোচনা হবে সেখানে বদলাবেন না কেউ। বিতর্কিত ধাঁচা ডেমোলিশ হয়ে যাবার পরে, সে যেভাবেই হোক না কেন, হয়ে যাবার পরে সুভব্য রাম মন্দির হচ্ছে কোর্টের নির্দেশে, এটা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ দেবজিৎ। রাজীব বন্দ্যোপাধ্যায়। না, আমি বক্তব্যে দেখলাম কেউ কেউ ইতিহাস টানলেন, আবার আমি ইতিহাসেও যেতে চাই না। তবে দেবজিতের একটা কথাই কিন্তু আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম, যে রাজনীতি এবং ধর্ম এই দুটোকে কিন্তু তিনি আলাদা করতে পারছেন না। মানে একদম স্পষ্টই তিনি বলছেন যে ধর্মকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি রাজনীতি করবে। দেখুন, আমাদের একদম তৃণমূল কংগ্রেসের একটাই স্ট্যান্ড, কারণ আমরা জানেন ভালো করে, আমাদের দলের যিনি সভানেত্রী, আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মনে করি যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা আমরা নিজেরা বিশ্বাস করি। দেবজিৎ কী বলবে সেটা তার ব্যাপার, তাদের দলের কি বক্তব্য। আমরা মনে করি যে সর্বধর্ম সমন্বয় এবং সামগ্রিকভাবে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে করা। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন যে আমি মনে করি যে রাজনীতি হোক উন্নয়নকে নিয়ে, যে আমরা সবসময় মনে করি উন্নয়নকে সাথে নিয়ে রাজনীতি হবে। কে গীতা পাঠ করে না আমায় বলুন তো? কে ধর্ম পালন করে না আমায় বলুন তো? সবাই, ধর্ম তো যার যার ব্যক্তিগত বিষয়, কে কি ধর্ম পালন করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। সুতরাং আমরা মনে করি রাজনীতি যদি করতে হয় তার সঙ্গে ধর্মকে নয়, আগে প্রায়োরিটি দিতে হবে উন্নয়ন, আগে প্রায়োরিটি দিতে হবে রুটি কাপড়া আর মাকান, অর্থাৎ প্রায়োরিটি দিতে হবে অন্ন বস্ত্র বাসস্থানকে। আজকে আমার পেটে অন্ন নেই, আমার মাথা গোজার ছাদ নেই, আমার পরনে কাপড় নেই, সুতরাং আমি কি করব? আমাকে তখন তো প্রথম প্রায়োরিটি কি আমার কাছে প্রায়োরিটি হচ্ছে আমার অন্নের ব্যবস্থা করা, আমার মাথার ছাদের ব্যবস্থা করা, পরনের কাপড় ব্যবস্থা করা। আজকে সেই সমস্ত কোথায়? আজকে ভারতীয় জনতা পার্টি এটা একটা রাজনৈতিক গিমিক ছাড়া কিচ্ছু নয়। ঠিক লোকসভার আগে এটা রাজনৈতিক গিমিক, যাতে অন্তত ভোটের বৈতরণীটা ঠিক প্রত্যেক কটা নির্বাচন এলে যেমন একটা করে সামনে জুজু দেখানো হয়, ঠিক এটাও একটা রাজনৈতিক গিমিক ছাড়া আমাদের কাছে কিচ্ছু নয়। যে রাজনৈতিক গিমিকের মাধ্যমে বিজেপি চাইছে ধর্মটাকে সামনে রেখে যাতে এই ভোটের বৈতরণী পার করা যায়। ঠিকই কথা, যদি আজকে ভোট 24-এ না হয় অন্য কোনো সালে হতো তাহলে কী হতো কেউ জানে না। ঠিক সাইমলটেনিয়াসলি দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যারা বারবার চেষ্টা করে এসছে যে আমরা এখানে কোনোদিনও দেখাতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জৈন, তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী সকল মানুষ আমাদের কাছে সমান।
সকল সম্প্রদায়ের উৎসব, সবার উৎসবে আমরা অংশগ্রহণ করি, কোথাও তো কোনো ভেদাভেদ নেই। কে বড়দিন, এই তো গেছে বড়দিন, কে কেক লেবু খায় না, কে দুর্গাপুজোর সময় গিয়ে বিভিন্ন প্যান্ডেল দর্শন করে না বা আলোকসজ্জা দেখে না। তার অর্থাৎ আমরা যেমন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সার্বিকভাবে মনে করেন যে আমাদের কাছে দেখুন, আমি দেখলাম কটা দিন আগে, যে কেন আমি বলছি ভারতীয় জনতা পার্টি ধর্ম ছাড়া কিছু বোঝে না, একটা রাজনৈতিক দল তারা স্পন্সর করছে গীতা পাঠের অনুষ্ঠান। আমি তো অবাক হয়ে যাই যে একটা রাজনৈতিক দল স্পন্সর করছে। কই আমরা তো এটা নিয়ে হইচই করি না, আমরা তো এটা নিয়ে হইচই করি না। দেবজিৎ নিজে দায়িত্বে ছিল, আমি দেখেছি বিজেপির সব নেতারা সেখানে ছিল, এখন দেবজিৎ অন্য কথা বললে হবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতির জায়গায় থাকুক, আসুন না উন্নয়ন নিয়ে রাজনীতি করুক। একটু আগে কৌশিক বলছিল, আজকে বলুন তো ভারতবর্ষের কি অবস্থা, সেখান থেকে মানুষের চোখটাকে গড়িয়ে দেবেন। আজকে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের একটা ক্রয় ক্ষমতা নেই, মানুষের রোজগার বাড়ছে না, পেট্রোল ডিজেলের দাম কোথায় চলে গেছে, রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে মানুষের কাছে প্রধান মুদ্রা হচ্ছে রুটি কাপড়া আর মাকান, সেটা সলিউশনের কথা চিন্তা করুন। ধর্ম তো নিশ্চিতভাবে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে পালন করবে, কিন্তু রাজনীতির জায়গায় মানুষের জন্য কাজ করতে হবে, সেই কথাটা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস নেত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে প্রায়োরিটি দেন। ধন্যবাদ রাজীব দা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার।